ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের যে আলোচ্য বিষয়টা চলছিল যে প্র্যাকটিস অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইতিমধ্যে আমরা 1 এবং 2 এই দুইটা পার্ট কিন্তু অলরেডি আমরা ক্লোজ করেছি। আজকে আমাদের শুরু হবে পার্ট 3। তো আমি এই জিনিসগুলো একটু ডিটেলস আলোচনা করার ট্রাই করছি এই কারণে, কারণ আসলে আমাদের কিন্তু কোনো নিয়ম কোনো পরীক্ষায় আসে না, সেটা একাডেমিক হোক, অ্যাডমিশন হোক বা কলেজ অ্যাডমিশন হোক, যেটাতেই হোক না কেন, বা জবের কোনো পরীক্ষা হোক, যেটাতেই হোক না কেন, আমাদের কোনো পরীক্ষাতে কিন্তু বলে না যে এই নিয়মগুলো লেখো বা এই টপিক্সের নিয়মগুলো লেখো। আমাদের কিন্তু প্র্যাকটিস দেওয়া থাকে, সেইভাবে আমাদের করতে হয়। সে প্র্যাকটিসটা আমাদের একাডেমিক প্র্যাকটিস হতে পারে, সেই প্র্যাকটিসটা আমাদের হতে পারে আমাদের হচ্ছে যে অ্যাডমিশন রিলেটেড, অর্থাৎ এমসিকিউ আকারে যেগুলো থাকে সেগুলো। তো আমরা এখানে এমসিকিউ করছি এই কারণে, কারণ এমসিকিউ কোয়েশ্চেন করলে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের ডিটেলস আমরা একটু জানতে পারি। তো এই কারণেই কিন্তু আমরা কি করছি, এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনগুলো আমরা এখানে করা ট্রাই করছি। তো আমাদের এখানে 11 নম্বর কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে আমরা একটু দেখে নিই। দ্য স্মল টাউন হুইচ ওয়াজ প্রোটেক্টেড বাই এ ক্লিপ to the north, a river to the south, and a large forest to the east were the best choice for the fort. ওকে, ফোর্ট মানে আমরা জানি দুর্গ, মানে দুর্গ আর কি, যেখানে অনেক সময় আশ্রয় রাখা হয় বা আমাদের এর ভিতরে আমরা দেখে থাকি। তো একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে ক্লজ আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আছে, কারণ আমরা এখানে দুইটা ক্লজ পাচ্ছি। তো আমাদের সর্বপ্রথম কাজ কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে বের করা। আমি ক্লজের পার্টে কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে এই যে হুইচ থেকে শুরু করে আমাদের এই নর্থ পর্যন্ত পুরাটাই হচ্ছে আমাদের কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ থেকে শুরু করে আমি নর্থ পর্যন্ত মার্ক করে দিয়েছি, এতটুকু হচ্ছে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আরেকটু নিতে পারি, তারপরে আমরা আরেকটু মার্ক করে দেই যে ইস্ট পর্যন্ত, অর্থাৎ এ থেকে শুরু করে ইস্ট পর্যন্ত আমি একটু অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিলাম। এই যে এ রিভার টু দ্য সাউথ অ্যান্ড এ লার্জ ফরেস্ট টু দ্য ইস্ট, এই ওয়ার্ডটাকে আমরা সাধারণত কি বলছি, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তাহলে আমি যখন এখানে বলছি দ্য স্মল টাউন হুইচ ওয়াজ প্রোটেক্টেড, মানে যেটা আমাদের প্রোটেক্টেড ছিল বাই ক্লিপ। ক্লিপ মানে আমরা জানি পাহাড়ে ওঠানোর জন্য যে ইয়েটা আর কি। টু দ্য নর্থ মানে আমাদের উত্তর দিকে, এরপরে বলা হয়েছে এ রিভার একটা নদী, টু দ্য সাউথ যেটা দক্ষিণ দিকে, অ্যান্ড এ লার্জ ফরেস্ট এবং একটা বড় বন, টু দ্য ইস্ট যেটা হচ্ছে উত্তর মানে আমাদের পূর্ব দিকে আছে। তো এই যে আমাদের মার্ক করা, মানে আমাদের এই যে ডিফারেন্ট টাইপের কালি দিয়ে যে আমি মার্ক করলাম, এই ওয়ার্ডটা কিন্তু কি কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এই বিষয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও, অর্থাৎ আমাদের পার্ট 2-তে এবং পার্ট 1-এও আমরা একটু আলোচনা করেছিলাম যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি, একটু রিভিউ করি। সেটা হচ্ছে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে আমাদের কেস ইন অ্যাপোজিশন যুক্ত থাকবে না, কারণ আমি যদি এই ওয়ার্ডগুলো প্রিপোজিশন দিয়ে যুক্ত করতাম তাহলে আমরা এটাকে কি বলতাম, ফ্রেজ। আবার যদি এই ওয়ার্ডগুলো আমরা কি করতাম, কনজাংশন দিয়ে যুক্ত করতাম তাহলে সেটাকে আমরা কি বলতাম, ক্লজ বলতাম। তাহলে প্রিপোজিশন বা আমাদের বেসিক্যালি অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কী দিয়ে যুক্ত থাকবে, কমা দিয়ে যুক্ত থাকবে। দ্যাট সেই ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা সাধারণত কী বলবো, কেস ইন অ্যাপোজিশন বা আমরা এক কথায় কী বলবো, অ্যাপোজিটিভ। তো আমরা জানি যে ভার্বের আগে অ্যাপোজিটিভ আসলে দুটো কমা হয়, আর ভার্বের পরে অ্যাপোজিটিভ আসলে আমাদের কি হয়, একটা কমা হয়। তো আমরা যেহেতু এখানে আমাদের ভার্ব কোনটা ছিল, এই যে আমাদের অয়ার, তো ভার্বের আগে যেহেতু অ্যাপোজিটিভ আসে এই জন্য আমরা কি করেছি, আমরা কিন্তু হচ্ছে দুটো কমা কিন্তু ইউজ করেছি। তাহলে এই অ্যাপোজিটিভটা আমাদের হচ্ছে যে এ ক্লিপ টু দ্য নর্থ, এইটার বিষয়ে কিন্তু আমাদের কি করছে, কথা বলছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম দ্য স্মল টাউন হুইচ ওয়াজ প্রোটেক্টেড বাই এ ক্লিপ, তাহলে হুইচ থেকে শুরু করে আমাদের এই যে নর্থ পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন যখন লিখলাম যে দ্য স্মল টাউনটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সাবজেক্ট। তো আমরা একটা বিষয় জানি, এখানে দুটো কথা আমাকে বলতে হবে যে একটা ক্লোজ কখনো আরেকটা ক্লোজের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। তাহলে হুইচ থেকে শুরু করে আমাদের নর্থ পর্যন্ত এতটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা কিন্তু আমাদের কখনোই এই যে ওয়ারটা যে ভার্ব হয়েছে, এই ভার্বের সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না। আবার এখানে অ্যাপোজিটিভ যেটা বলেছিলাম এ রিভার থেকে শুরু করে একদম ইস্ট পর্যন্ত, এটাও কিন্তু আমাদের কোনো সেন্টেন্সের উপরে কি করতে পারবে না, কোনো প্রভাব ফেলতে পারবে না। তাহলে আমরা এতটুকু আমরা বাদ দিই, আমরা অ্যাপোজিটিভটা বাদ দিই, আমরা সাবঅর্ডিনেট ক্লজের যেটা ছিল সেটাও আমরা বাদ দিই। এ দুটো বাদ দিলে আমরা কি পাচ্ছি, দ্য স্মল টাউনটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সাবজেক্ট।
তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে দ্য স্মল টাউন যখন আমরা বলতেছি তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার। তাহলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কিন্তু আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। দ্য স্মল টাউন মানে কি? একটা টাউন। তাহলে এর সাথে কিন্তু আমরা এখানে কি করব না? ওয়্যার করব না, আমরা এখানে কি দিব? ওয়াজ দিব। কেন ওয়াজ দিব? কারণ আমার সাবজেক্টটা কি? সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় ভার্বটাও আমরা কোন ফর্মে দিব? সিঙ্গুলার ফর্মে দিব। তাহলে এই জন্য আমরা কিন্তু এখানে ওয়্যার ইউজ করব না, আমরা এখানে কি দিব? ওয়াজটাকে আমরা মূলত এখানে ইউজ করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। এই জন্য ওয়্যার না হয়ে আমাদের কী হয়েছে? ওয়াজ হয়েছে। সেন্টেন্সটা কিন্তু বেশ বড়। তো সেন্টেন্স বড় থাকলেই আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ বড় সেন্টেন্স আসলে ইজিলি কিন্তু কি করা যায়? সলভ করা যায়। তাহলে এই কারণে আমরা এখানে দুটো জিনিস শিখলাম যে একটা ক্লোজ কখনো আরেকটা ক্লোজের সাবজেক্টের উপরে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারে না। অনুরূপভাবে আমাদের কেস ইন অ্যাপোজিশনও কিন্তু কি করতে পারে না? একটা ভার্বের সাবজেক্টের উপরে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারে না। সো এইগুলো বাদ দিয়ে আমরা যে সাবজেক্টটা পাবো ওই সাবজেক্টটার উপরে ভিত্তি করে আমরা কি করব? ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার ছিল অতএব ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে আসলো? সিঙ্গুলার ফর্মে কিন্তু অলরেডি চলে আসলো। তাহলে এই জন্য ওয়্যার না হয়ে আমাদের এখানে কী হবে? ওয়াজ হবে। এরপর আমরা আসি 12 নম্বরে, দ্য সিল লাইক দ্য লায়ন অ্যান্ড দ্য অলরেস। এখানে বলা হয়েছে ইজ এ ডিসেন্ডেন্ট অফ দ্য অ্যানসেস্টর দ্যাট ওয়ান্স লিভ অন দ্য ল্যান্ড। তাহলে এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু কমা দেওয়া আছে, লাইক দ্য লায়ন মানে এখানে দ্য সিল একটা প্রাণীর কথা বলা হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ এই যে আমাদের কমার ভিতরে আমি একটু আবার মার্ক করে দিই যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। আমি কি করলাম? আমি এখানে একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিলাম যে দ্য সিল এটা একটা প্রাণী। কিভাবে বুঝলাম? লায়ন, লায়ন মানে আমরা জানি সিংহ, আর এটার মানে হচ্ছে আমরা জানি নেকড়ে। ওকে, তাহলে এইটা হচ্ছে এই প্রাণীটা দেখতে কার মতো? সিংহের মতো, অথবা বলার যেটা আমরা বলতেছি নেকড়ের মতো দেখতে। তো এই যে ওয়ার্ডগুলো আমরা কমার ভিতরে লিখলাম এখানেও কিন্তু আমরা কি পেলাম? অ্যাপোজিটিভ অলরেডি পেয়ে গেলাম। আমি লিখে দিই এখানে যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। অ্যাপোজিটিভ সম্পর্কে আমরা বারবার আলোচনা করতেছি এই কারণে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনেই আমার কিন্তু অ্যাপোজিটিভটা চলে আসছে। তাহলে এই কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। তাহলে লাইক দ্য লায়ন অ্যান্ড দ্য ভলরাস আমরা যেটা বলতেছি এটা কিন্তু আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট না, অ্যাপোজিটিভ। তাহলে এটাকে আমরা বাদ দিই। এটুকু যদি বাদ দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে দ্য সিল। যখন আমি এখানে বললাম দ্য সিল তাহলে আমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, অতএব ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তো আমি একটু মার্ক করে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। তো দ্য সিল যখন আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হয়েছে? সিঙ্গুলার ফর্মে হয়েছে। ওকে, তাহলে আমাদের এ নাম্বার বি নাম্বারে আমরা ভুল পাচ্ছি না। কারণটা কি? অ্যাপোজিটিভের ভিতরে আমাদের গ্রামাটিক্যাল কিন্তু অতটা খেয়াল করার দরকার নাই। তাহলে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার, অলরেডি ভার্বটা অলরেডি কিসে দেওয়া আছে? সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। এ ডিসেন্ডেন্ট অফ অ্যানসেস্টার দ্যাট ওয়ান্স লিভ অন দ্য ল্যান্ড বলা হয়েছে। তো আমরা একটা বিষয় একটু জানি, সেটা হচ্ছে কি যে এ নাম্বার বি নাম্বার এই দুইটাতে কিন্তু কোনো ভুল নাই। এ ডিসেন্ডেন্ট এ অ্যানসেস্টর মানে আমাদের পুরাতন যে আমাদের যে জিনিসগুলো ছিল আর কি, পুরাতন যে প্রাণীগুলো ছিল, অনেক প্রাণী কিন্তু এখন আমাদের পৃথিবীতে নাই, বিলুপ্ত হয়ে গেছে, তাদের অস্তিত্ব কিন্তু এখন আর আমরা খুঁজে পাইনি। তো এটা হচ্ছে এক ধরনের ডিসেন্ডেন্ট। ওকে, তাহলে এর পরে নাউনটা আমাদের সিঙ্গুলার, অফ অ্যানসেস্টর, তাহলে সি নম্বরে কোনো আমরা ভুল পাচ্ছি না। অ্যানসেস্টর দ্যাট ওয়ান্স লিভ অন দ্য ল্যান্ড, যেটা একদা কি করত? এই পৃথিবীতে বা আমাদের ল্যান্ডে বা জমিতে আমাদের কি করত? বাস করত একদা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ওয়ান্স এখানে ওয়ার্ডটা দেওয়া আছে, ওয়ান্স মানে কিন্তু আমরা জানি যে আমাদের অতীতের কোনো ঘটনা ডেসক্রাইব করার ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করে থাকি ওয়ান্স, এই ওয়ার্ডটাকে আমরা সাধারণত কী করে থাকি? আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে ওয়ান্সের পরে আমাদের আলটিমেটলি যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে? প্লুরাল, মানে আমাদের পাস্ট ফর্মে কিন্তু আমাদের করতে হবে। তাহলে এই যে আমরা লিখলাম এখানে ওয়ান্স, তাহলে ওয়ান্সের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে? পাস্ট ফর্মে। যেমন আমরা অনেক আগে দেখেছি ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে যে ওয়ান্স যেটা দেওয়া আছে যে ওয়ান্সের পরে আমাদের ভার্বটা আমাদের কোন ফর্মে হবে? আলটিমেটলি হচ্ছে যে আমাদের ভার্বটা পাস্ট ফর্মে করতে হবে। কেন? কারণ ওয়ান্স দিয়ে কিন্তু আমরা অতীতের কোনো একটা ঘটনাকে আমরা কি করে থাকি? ডিসক্রাইব করে থাকি। যেমন আমরা বলতে পারি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। তাহলে আমরা এখানে দেয়ার ওয়াজ কেন দিচ্ছি? কারণ আমরা বলে থাকি একদা এক রাজা ছিল। তাহলে একদা এক রাজা ছিল মানে সে তো এখন নাই,
অনেক আগের মানে যে কোনো আগের বা অতীতের ঘটনা ডিসক্রাইব করার ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ান্সটাকে আমরা সাধারণত কী করে থাকি, ইউজ করে থাকি। তাহলে দ্যাট ওয়ান্স এখানে বলা হয়েছে লিভ অন দ্য, তার সাথে আমাদের কি বলা হয়েছে, ল্যান্ড। তাহলে ওয়ান্সের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে করতে হবে, পাস্ট ফর্মে কিন্তু করতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে লিভ করব না, আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে লিভড। কারণ আমরা একটা কথা জানি যে ওয়ান্সের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, আমাদের পাস্ট ফর্মে করতে হবে। এই জন্য ওয়ান্স আমাদের এখানে লিভড আমরা এখানে অলরেডি করেছি। ওকে, তাহলে আমরা আশা করি এই নিয়মটা মোটামুটি হচ্ছে বুঝতে পেরেছি সবাই। এরপর আমরা আসি যে 13 নম্বরে, এভরি ওয়ান অফ দ্য বডিস বিলিয়নস অফ সেলস। কারণ আমরা জানি আমাদের শরীরে কিন্তু অসংখ্য সেল আছে, কোষ আছে, এটা আমরা সবাই জানি। আর এই সেলের অসংখ্য বৃদ্ধির কারণে কিন্তু ক্যান্সার হয়ে থাকে। রিকোয়ার, যেটার দরকার হয় এ কনস্ট্যান্ট সাপ্লাই, মানে প্রতিনিয়ত দরকার অফ ফুড অ্যান্ড অক্সিজেন, মানে আমাদের ফুড এবং অক্সিজেন আমাদের কি হয়, দরকার আমাদের হয়ে থাকে। তাহলে আমাদের যে বিষয়টা থাকতেছে যে এভরি ওয়ান অফ দ্য বডিস, মানে প্রত্যেক জনেরই আমাদের বডিতে কি আছে, বিলিয়ন বিলিয়ন আমাদের সেল আছে, যেটার দরকার হয় এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফুড অ্যান্ড অক্সিজেন। তো আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভুলগুলো কোনগুলো বা কোন কোন ওয়ার্ডের নিচে আমাদের মার্ক করা আছে সেগুলো একটু দেখে নিব। বিলিয়ন্সের নিচে এ, রিকোয়ারের নিচে বি, কনস্ট্যান্টের নিচে সি, আর সাপ্লাইয়ের নিচে আমাদের কি করা হয়েছে, ডি দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই 4টা ওয়ার্ডের ভিতরে কিন্তু আমাদের কোনো না কোনো ভুল কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। তাহলে এভরি ওয়ান অফ দ্য বডিস, এখানে আমরা কি লিখলাম, বিলিয়ন্স হচ্ছে আমরা এখানে লিখলাম। তো আমরা একটা বিষয় জানি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড কখনোই কোনো ভার্বের কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। অর্থাৎ প্রিপোজিশনের পরে আমাদের যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা কিন্তু কখনোই আমাদের কোনো একটা সেন্টেন্সের বা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। তাহলে আমি যখন লিখছি এভরি ওয়ানস অফ দ্য বডিস, তাহলে এই যে প্রিপোজিশনের পরে বডিসটা দেওয়া আছে এটা কিন্তু আমার এখানকার সাবজেক্ট না। তারপর আমরা বলেছিলাম বিলিয়ন্স অফ সেলস, এখানে সেলসটাও কিন্তু আমাদের এখানকার সাবজেক্ট না। কেন? কারণ আমি আগে একটা কথা বলেছিলাম যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা আমাদের কিন্তু কখনো কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট আলটিমেটলি হয় না। তাহলে এভরি ওয়ান অফ দ্য বডিজ এখানে সাবজেক্ট না, সেল যেটা বলছি এটাও কিন্তু সাবজেক্ট না। তাহলে প্রিপোজিশন পরেরটা যদি সাবজেক্ট না হয় তাহলে সাবজেক্ট কোনটা হবে, প্রিপোজিশনের আগেরটা। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের প্রিপোজিশন আগে আমাদের কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়া আছে কোনটা, এভরি ওয়ান। এভরি ওয়ান আমরা জানি যে এভরি ওয়ান হচ্ছে একটা আমাদের ইনডিফাইনিট প্রোনাউন। ইনডিফাইনিট প্রোনাউন কোনগুলো এগুলো কিন্তু আমি আলোচনা করেছি, একটু রিভিউ করে দেই। যেগুলোকে আমরা বলে থাকি বাংলায় অনির্দিষ্টবাচক সর্বনাম, অর্থাৎ আমরা কাউকে কোনো ইন্ডিকেট না করে মানে অনির্দিষ্টভাবে আমাদের এইগুলো বলে থাকি। যেমন আমরা বললাম এভরি ওয়ান কামস হিয়ার, প্রত্যেকে এখানে আসছে। সামবডি হেল্পস মি, কেউ কেউ আমাকে হেল্প করেছে। তাহলে কে হেল্প করেছে এইটা কিন্তু আমরা কিন্তু নিজেরাও কিন্তু জানি না। তো এগুলো আমরা কাউকে নির্দিষ্ট করে বলি না। কিন্তু আমি যদি বলি যে হি ইজ এ গুড স্টুডেন্ট, তার মানে আমি কিন্তু কি করছি, একজনকে নির্দিষ্ট করে বলছি। দ্যাটস মিন আমাদের পার্সোনাল প্রোনাউনটা কিন্তু নির্দিষ্ট। বাট আমাদের এই এভরি ওয়ান, এভরিবডি, সাম ওয়ান, সামবডি, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিবডি, এনি ওয়ান, এনিথিং, এই যে আমাদের ওয়ার্ডগুলো, এই যে প্রোনাউনগুলো, এগুলো কিন্তু অনির্দিষ্ট বাচক, মানে আমরা কাউকে কিন্তু কি করি না, কোনো নির্দিষ্ট করে কিন্তু আমরা প্রকাশ করি না। তাহলে যখন আমি এভরি ওয়ান বলছি, এভরি ওয়ানটা হচ্ছে আমাদের কি ইনডিফাইনিট প্রোনাউন। সো তার সাথে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখন এই এভরি ওয়ানের সাথে আমরা এখানে রিকোয়ারটাকে একটু দেখি যে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্টটা আমাদের কি ছিল, সাবজেক্টটা ছিল হচ্ছে আমাদের কি এভরি ওয়ান। সো ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে রিকোয়ার কিন্তু হবে না, আমাদের এখানে কি হবে, রিকোয়ার্স হবে। তাহলে আমাদের এখানে ভুলটা কোনটা ছিল, রিকোয়ার্স হবে। তাহলে আমাদের ভুলটা আমরা আগে বের করব। যদি আমাকে কোশ্চেনে অ্যান্সার করতে বলে পিন পয়েন্টিং এররে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু কি বি। আর যদি গ্যাপলিং আকারে থাকে তাহলে আমাদের ওখানে রিকোয়ার থাকতে পারে, রিকোয়ার্স থাকতে পারে, হ্যাভ রিকোয়ার্ড থাকতে পারে, এগুলো কিন্তু থাকতে পারে। তো আমরা জানি যে ইনডিপেন্ডেন্ট প্রোনাউনের পরে আমাদের সবসময় ভার্বটা কী হবে, সিঙ্গুলার ফর্মে হবে। সো এভরিওয়ান যেহেতু আমাদের কি, আমাদের ইনডিফাইনিট প্রোনাউন, সো তার সাথে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তাহলে আমরা ইজিলি কিন্তু এই বিষয়টা কিন্তু কি করতে পারছি, বুঝতে পারছি যে এভরিওয়ান এদের সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে হবে। এই জন্য আমরা এখানে কি লিখেছি, রিকোয়ার্স। এরপর আসি আমাদের 14 নম্বর কোয়েশনে। 14তে আমরা বলেছি ইন সায়েন্স দ্য রেজাল্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট আর নট জেনারেলি অ্যাকসেপ্টেড আনটিল দে হ্যাড বিন ডুপ্লিকেটেড ইন আদার ল্যাবরেটরিজ। ওকে, আমরা সেন্টেন্সটা পুরোটা পড়ে নিলাম। এখন আমাদের কোন কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে,
সায়েন্সের নিচে দেওয়া আছে এ, আর নটের নিচে দেওয়া আছে বি, অ্যাকসেপ্টেড নিচে দেওয়া আছে সি, হ্যাডের নিচে দেওয়া আছে ডি। এখন এ বি সি ডি এই তিনটার মধ্যে যেটা ভুল সেটা আমাদের মূলত কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইন সায়েন্স দ্য রেজাল্টস অফ অ্যান এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের এখানে বেসিক্যালি একটা যেটা বলি যে আমরা জানি প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হয় না। তাহলে অ্যান এক্সপেরিমেন্ট এটাকে আমরা বাদ দিই, এটা বাদ দিলে অপের পূর্বে যেটা দেওয়া আছে দ্য রেজাল্ট, এইটা অনুসারে কিন্তু আমরা এখানে কি করেছি, আরটাকে আমরা ইউজ করেছি, আর নট। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু আমরা কোনো ভুল কিন্তু আলটিমেটলি পাচ্ছি না। আমাদের আর নট যেহেতু দেওয়া আছে, আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি ঠিকভাবে দেওয়া আছে। আচ্ছা, আর নট জেনারেলি অ্যাকসেপ্টেড আনটিল দে হ্যাড বিন ডুপ্লিকেটেড ইন আদার, তার সাথে আমরা এখানে কি দিয়েছি, ল্যাবরেটরিজ। ওকে, ইন সায়েন্স এটা হইতেই পারে যে আমাদের বিজ্ঞানের মধ্যে যে রেজাল্টগুলো আমাদের সাধারণত অ্যাকসেপ্ট করা হয় না, আনটিল দে হ্যাড বিন ডুপ্লিকেটেড ইন আদার ল্যাবরেটরিজ। ওকে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব ঠিক আছে, অ্যাকসেপ্টেড। তো আমরা জানি আমরা যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিজে নিজে অ্যাকসেপ্ট করি না, কারো দ্বারা কি করে থাকি, অ্যাকসেপ্ট করে থাকি। তাহলে অবশ্যই আমাদের ভার্বটা প্যাসিভ করতে হবে, আর ভার্বটা প্যাসিভ করতে গেলে অবশ্যই কি ওই ভার্বের ভিত্তির ফরমেশন দিতে হবে। তাহলে আর নট অ্যাকসেপ্টেড এটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ভার্বটা অবভিয়াসলি মানে আমাদের প্রেজেন্টে দেওয়া আছে এবং হচ্ছে আমাদের কি প্যাসিভে কিন্তু দেওয়া আছে, কারণ আমাদের রেজাল্টগুলো কিন্তু নিজে নিজে অ্যাকসেপ্ট করতে পারে না, কারো দ্বারা কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। আনটিল হচ্ছে কিন্তু একটা কনজাংশন, মানে আনটিল থেকে শুরু করে আমাদের ল্যাবরেটরিজ পর্যন্ত পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ। বলা হচ্ছে আনটিল দে হ্যাড বিন ডুপ্লিকেটেড ইন আদার ল্যাবরেটরিজ, যতক্ষণ না পর্যন্ত এই আমাদের অন্যান্য ল্যাবরেটরিতে ডুপ্লিকেট হিসেবে মানে ভুয়া হিসেবে মানে আমাদের চিন্তা ভাবনা করব, ততক্ষণ পর্যন্ত এটা স্টিল একই রকম থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা অ্যাকসেপ্টেড করব, এটা তো প্রেজেন্টে দেওয়া আছে। এখন আমি যদি হ্যাড বিন ডুপ্লিকেটেড করি, তার মানে কি যেটা আগে করা হয়েছিল না পরে করা হবে, এরকম ধরনের উত্তরটা আসতেছে। তাহলে আমি যদি অন্য ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করতে পারি, দেন তখন আমাদের রেজাল্টটা কি হবে, সায়েন্সের যে রেজাল্টটা সেটা কি করতে পারবে, সায়েন্স তাকে অ্যাকসেপ্ট করতে পারে, আবার কি আবার নাও করতে পারে। তাহলে আমাদের এখানে যে ভুলটা হচ্ছে, এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট আমরা করতে পারবো না। তাহলে আমরা এখানে ভুলটা আমরা কি নিতে পারি, ডি নাম্বারটা নিতে পারি। আমরা এখানে হ্যাড দিব না, আমরা এখানে কি দিব, হ্যাভ দিব। কেন হ্যাভ দিব, কারণ দে হ্যাভ বিন ডুপ্লিকেটেড, আমরা এটা কিন্তু প্যাসিভে করেছি, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা অন্য ল্যাবরেটরিতে কি ডুপ্লিকেটেড বা ভয় হিসেবে কি করতে পারবো, পরিণত করতে পারবো। তাহলে আমরা আশা করি এই বিষয়টা একটু কমপ্লিকেটেড, আমি এই জন্য আরেকবার একটু রিভিউ করি। ইন সায়েন্স আমাদের বিজ্ঞানের ভাষায় যদি বলি, দ্য রেজাল্ট যে ফলাফলগুলো অফ এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে কিন্তু আমরা জানি অভিজ্ঞতা, আর নট জেনারেলি অ্যাকসেপ্টেড, এখানে আর নট হবে, কারণটা হচ্ছে এখানে কী দেওয়া ছিল, রেজাল্টস। যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, অর্থাৎ ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে, এই জন্য কিন্তু আমরা এখানে কী দিয়েছি, আর নট দিয়েছি। তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করতে পারবো আনটিল, যতক্ষণ না পর্যন্ত দে হ্যাভ বিন ডুপ্লিকেটেড ইন আদার ল্যাবরেটরিজ, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো অন্য একটা আমাদের গবেষণাগারে এটা কি ডুপ্লিকেট হিসেবে প্রমাণিত হবে। সো এই জন্য হ্যাড হবে না, এখানে আমরা এখানে কি দিব, হ্যাভটাকে আমরা এখানে মূলত অ্যান্সার করব। এরপর আমরা চলে আসি 15 নম্বরে। 15তে আমাদের যেটা দেখলাম, ইন কলোনিয়াল টাইমস, কলোনিয়াল মানে ঔপনিবেশিক টাইম, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশ একটা সময় ব্রিটিশদের সাম্রাজ্য ছিল, তখন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটাই কিন্তু ছিল, তখন কিন্তু আলাদাভাবে কোনো দেশ গঠিত হয়নি। তো জাস্ট আমাদের কলোনিয়াল টাইমস মানে ঔপনিবেশিক সময় যেটা আমরা বলে থাকি। ফ্ল্যাক্স অ্যান্ড উল, উল মানে আমরা জানি যে সুতা বা ইয়ে টাইপের, যেটা রিকোয়ার্ড মানে আমাদের দরকার হয়, মান্থস অফ প্রিপারেশন মানে আমাদের বেশ কিছু এর ক্ষেত্রে, বিফোর তার পূর্বে দে কুড বি ডাইড অ্যান্ড স্পিন ইনটু ক্লথ। তাহলে ফ্ল্যাক্স অ্যান্ড উল, উল মানে আমরা জানি যে পশম বা লোম দিয়ে আমাদের যে জিনিসগুলো আমরা তৈরি করে থাকি, হয়তো সুতা তৈরি করে থাকি বা সুতা দিয়ে আমাদের কোনো কিছু তৈরি করে থাকি। তো অফ দ্য প্রিপারেশন মানে আমাদের একটা প্রিপারেশন থাকে, বিফোর মানে হচ্ছে পূর্বে, দে কুড বি ডাইড অ্যান্ড স্পিন ইনটু ক্লথ। এখন আমরা একটু দেখে নিব কোন কোন ওয়ার্ডের নিচে আমাদের আন্ডারলাইন আছে। ইনের নিচে দেওয়া আছে এ, রিকোয়ার্ডের নিচে দেওয়া আছে বি, কুডের নিচে দেওয়া আছে সি, স্পিনের নিচে দেওয়া আছে ডি। তার মানে এই চারটা ওয়ার্ডই কিন্তু কোনো না কোনো আমাদের কি আছে, ভুল কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে যেটা বললাম, ইন কলোনিয়াল টাইমস ফ্ল্যাক্স অ্যান্ড উল রিকোয়ার্ড মান্থস অফ প্রিপারেশন বিফোর দে কুড বি ডাইড অ্যান্ড স্পিন। তাহলে একটু যদি খেয়াল করি, আমরা জানি উড বি, কুড বি, শুড বি, এদের পরে যদি আমাদের কোনো ভার্ব আসে,
তাহলে আমাদের সেই ভার্বের কী হবে ভি থ্রি ফরমেশন হবে। আর আমরা এটা কিন্তু জানি যে বি ভার্বের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে হয় আমাকে আইএনজি যোগ করতে হবে অথবা ওই ভার্বের কী করতে হবে ভি থ্রি ফরমেশনটা আমাকে দিতে হবে। তাহলে এখানে কুড বি ডায়েড, ডাই মানে আমরা জানি রং করা, অর্থাৎ আমরা সুতার উপরে রং দিতে পারি, কোনো একটা কার্পেটের উপরে রং দিতে পারি, সেটাকে ড্রাই করা বলা হয়, ডাইং মানে রং করা। তাহলে আমাদের ডাই থেকে কিন্তু ডায়েড আসছে, দ্যাটস মিন আমাদের ভার্বটা কিন্তু প্যাসিভ অলরেডি করা আছে। কারণ আমরা জানি যে ফ্ল্যাক্স অ্যান্ড উল বা দে বলতে কিন্তু আমরা ফ্ল্যাক্স অ্যান্ড উলটাকে কিন্তু বোঝাচ্ছি। আমি একটু মার্ক করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের এইটার সাথে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই দেটার সম্পর্ক। তাহলে দে কুড বি ডায়েট অ্যান্ড তার সাথে আমাদের কি স্পিন, তাহলে স্পিন কিন্তু হবে না, কারণ স্পিনটা হচ্ছে আমাদের কিন্তু V1। তাহলে আমাদের প্যাসিভ করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে স্পিন করতে হবে। স্পিন করা মানে আমরা জানি ঘোরানো, মানে এটা তো অবশ্যই ঘোরাইতে হয়, যে আমাদের কাপড় তৈরি করতে গেলে আমাদের ওইগুলোকে আমাদের তোলাকে কি করতে হবে রং করতে হবে এবং সেগুলোকে স্পিন মানে আমাদের ঘুরিয়ে ফিরে ইয়ে করতে হবে, দেন না আমরা সুতা বাকি যে কোনো একটা কাপড় আমরা কি করতে পারবো তৈরি করতে পারবো। তাহলে আমাদের এখানে ভুলটা ছিল ডি নাম্বারটা ভুল, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভের একটা ভুল ছিল, যে আমাদের ফ্ল্যাক্স অ্যান্ড উল এরা কিন্তু কখনোই নিজে নিজে রং মানে নিজে নিজেই রং হয় না, আবার নিজে নিজেই কিন্তু স্পিন বা ঘুরে না, তাদেরকে ঘুরাইতে হয় অথবা রং করতে হয়। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছে ডি নাম্বারটা স্পিন্ড। তো আমাদেরকে যদি পিন পয়েন্ট ইরোর আকারে আসে বা কোশ্চেনটা আসতো তাহলে আমরা অ্যান্সার করতাম কি ডি নাম্বারটা। আর যদি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি আসতো তাহলে হয়তো কি যে আমাদের স্পিন বা স্পিনিং এরকম ধরনের শব্দ আসতো, তো এই জন্য আমাদের অ্যান্সার কোনটা হবে ডি নাম্বারটা হবে। তাহলে আমরা আশা করি যে 11 থেকে 15 পর্যন্ত এই যে আমরা 5টা কোয়েশ্চেন আমরা এখানে সলভ করলাম, তো সবাই আমরা খুব মনোযোগ সহকারে এই জিনিসগুলো আমরা বুঝতে দেখব এবং অবশ্যই বোঝার ট্রাই করব। কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের, কারণ এর সাথে কিন্তু আমাদের অনেক কিছু হচ্ছে আমাদের রিলেটেড আছে। সো এগুলো হচ্ছে আমরা এই বোঝার চেষ্টা করব। একবার যদি ভিডিওটা দেখে আমরা না বুঝতে পারি, চেষ্টা করব এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার অ্যাটলিস্ট দেখার জন্য। আর কোনো নিয়মের যদি প্রবলেম হয় তাহলে আমাদের এই চ্যানেলে অর্থাৎ টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলেই আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের অনেক বেসিক নিয়ম কিন্তু অলরেডি ইনক্লুড করা আছে। সো আমি সবাইকে অনুরোধ করব ওই নিয়মগুলো আগে দেখার জন্য। ওই নিয়মগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে এই প্রবলেমগুলো সলভ করতে আমাদের কোনো প্রবলেম আশা করি কারো কোনো ফেস হবে না। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেনে অথবা যে কোনো জায়গায় যদি কনফিউজ থাকে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো বা কনফিউজের জায়গাগুলো উল্লেখ করে দিবেন। আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের প্র্যাকটিস অন সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 3 এ পর্যন্তই। আশা করি সবাইকে আমি প্র্যাকটিস অন সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 4 সবাইকে পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। খোদা হাফেজ।